2009 যখন আপনারা পার্টনারশিপ তো না কি বলে যৌথভাবে সরকার গঠন করেছিলেন, সেই সময় আপনাদের সরকারে ছিলেন আপনাদের মন্ত্রী, এবং সেই সময় আপনাদের কোটায় কোনো নিয়োগ পায় নাই। আপনি সম্পূর্ণ একটা পলিটিক্যাল পক্ষ নিয়ে প্রশ্ন করছেন। আপনাকেও আমাদের আলোচনা হিসেবে নিতে হবে। পলিটিক্যাল পক্ষ না, সরকারে আপনি আওয়ামী লীগের যেহেতু সমালোচনা করলেন, আমি সমালোচনা করছি এবং এটা আমরা সংসদে সুস্পষ্ট বলেছি যে আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে নিরপেক্ষতা নিয়ে আসেন, এটা আমরা বলেছি। আপনি যেটা বললেন ফার্স্ট ক্লাস 7 কে করা হয়েছে, এটা আমি সংসদে বলেছি, স্পষ্ট করে বলেছি। আমি তো ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম, তখন তো এতগুলো ইলেকট্রনিক মিডিয়া ছিল না। কাগজে একটা লিখে বসতো যে ছাত্র দলের সাবেক সভাপতি, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মানে ভাবখান হলেই যে ছাত্র দল আমার লেখাপড়া না, ছাত্র দলের পরিচয় সভাপতি হওয়ার কারণে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটা যাতে আমার দলকে এম্বারাস না করে, দলকে যাতে বিব্রত না করে, সরকারকেও যাতে বিব্রত না করে, এবং পক্ষান্তরে আমিও নিজেও যাতে বিব্রত না হই। আই হ্যাভ ডিসাইডেড নট টু জয়েন, মানে যাব না। জামাত শিবিরের বিরুদ্ধে তো হেন কথা নাই বলা হয় নাই, কোনোটাই টিকে নাই। এগুলো টিকে তো নর্মাল বিষয়, এগুলো আমরা খুব বেশি আমলও নিচ্ছি না। এই গুপ্ত সুপ্ত এগুলো এখন নতুন আসছে, তো কি বলবো আমাদেরকে আর? আমরা চাঁদাবাজ নই, আমরা দখলবাজ নই, আমরা টেন্ডারবাজ নই, কিংবা আমরা হল দখল করিনি, কি বলবো আমাদেরকে? একটা তো বলতে হবে, ঠিক আছে না? আমরা ব্যাংক দখল করিনি, আমরা যেটি ব্যাংক দখল হয়েছে সেটা ব্যাংক পুনরুদ্ধার হয়েছে, যারা মালিক তারা সেখানে ব্যাংক পেয়েছেন, এটি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে ফারাবি হাফিজ। আমরা শুরুতেই জানিয়ে দিই আজকের যারা সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথি আমাদের সাথে স্টুডিওতে রয়েছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার ঠিক বাম পাশে রয়েছেন আসাদুজ্জামান রিপন, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি। তারপর রয়েছেন জনাব আতিকুর রহমান, তিনি কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবং রয়েছেন শামীম হায়দার পাটোয়ারি, তিনি মহাসচিব জাতীয় পার্টি। আপনাদের তিনজনকেই শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই সময় বের করার জন্য। আমরা শুরুতেই আসতে চাই একটি বিষয়ে, সেটি হচ্ছে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে আসছেন। যখন মত বিনিময় করেছেন, খুব সাধারণভাবে তিনি স্বভাবসুলভভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের সাথে একদম মিলেমিশে গিয়েছিলেন, এবং সেখানে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলেছেন। একটি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিংয়ে আর সেভাবে থাকে না, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে। তার একটি কারণ তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন, সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে যেভাবে দলীয়করণ করা হয়, বিশেষ করে শিক্ষক নিয়োগে, সেই জায়গায় ব্যাপক রকমের বিতর্কের সুযোগ রয়েছে, এবং যেখানটায় দেখা যায় যে শিক্ষক নিয়োগ যারা এই বিশ্ববিদ্যালয়টাকে আসলে গড়েন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, শিক্ষার্থীদের যারা মানুষ হিসেবে তৈরি করবেন, তাদের যেইভাবে সামনে আসছে তাদের বিষয়গুলো, সেটা আসলে অনেক দিন ধরে সেটা বিভিন্ন প্রশ্ন সাপেক্ষ। 48টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে বলা হচ্ছে যে দলীয় আনুগত্য থাকবে না শিক্ষকদের, আজকে প্রধানমন্ত্রী নিজেই সেটা বললেন, কিন্তু যখন বিএনপি পাওয়ারে আসলো তখনই আমরা দেখলাম যে 7টি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মোট 48টি বিশ্ববিদ্যালয়। আমি যদি আরও স্পেসিফিক করে বলে দিই যে সেখানে দলীয় আনুগত্যের ভিত্তিতেই আসলে এই শিক্ষকদের নিয়োগ দেওয়া হলো বলে আমরা যেটা পত্রপত্রিকায় দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি এর শিক্ষা বিষয়ক সম্পাদক, তিনি এখন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, তিনি সেখানকার এই মুহূর্তের উপাচার্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি, তিনি এই মুহূর্তে। এইভাবে পরিচয় দিতে গেলে অলমোস্ট দেখা যায় সবই। এখন রিপন ভাই, আপনার কাছে এই প্রশ্ন যে সেটি যদি বিশ্ববিদ্যালয়ের দলীয় আনুগত্যের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেয়া না হয়, অর্থাৎ বিএনপি যেটা তাদের ইশতেহারে বলেছে যে একটি বৈষম্যহীন মেধাভিত্তিক জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং
রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান একটি মেধাভিত্তিক স্বচ্ছ দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেছে তাদের ইশতেহারে। সেইটিও যদি আমরা খেয়াল করি, তার সাথে আসলে কতটা যায় বাস্তবতা? ধন্যবাদ আপনাকে। যেটা মানে হয়ে গেছে বলতে বোঝাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে প্রথমত ভিসি তো পরের কথা, আগে তো শিক্ষক। ওই যে বিশ্ববিদ্যালয়ে আপনি প্রথমে কথাটা বললেন, ওই বিশ্ববিদ্যালয়ের আমি একজন সাবেক ছাত্র, প্রাক্তন ছাত্র। জি, তো দুঃখিত। তো সেটা হচ্ছে যে শুরুতে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগই যদি আপনার পলিটিসাইজেশনটা হয়, জি, আপনি গাছটা লাগালেন পলিটিসাইজ করে, ঠিক আছে, এটা তো আস্তে আস্তে বড় হবে। এই লোকগুলি কোনো না কোনো ডিপার্টমেন্টে যাবে, অর্থাৎ জয়েন্ট এজ এ লেকচারার, দেন প্রমোটেড টু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, দেন বিকাম প্রফেসর। রাইট। তারপরে আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তারপরে আপনার ডিন, দেন ভিসি ইত্যাদি। আচ্ছা ফাইন। এখন আমার বক্তব্য হচ্ছে যেমন আপনার ছোট্ট একটা উদাহরণ, খুব অপ্রাসঙ্গিক হলে আমরা ছোট্ট উদাহরণ আপনার দুজন সমালোচকের সাথে পাশে রেখে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। আমি আমার পিএইচডি প্রোগ্রাম শেষ করার পরে যখন আমি আসলাম, তখন আমার জন্য মানে আমাদের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, যিনি আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম, আমি যখন ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম, আচ্ছা, উনি তখন ছাত্র বিষয়ক সম্পাদক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তো আমি ন্যাচারালি, যেহেতু উনি আমার সময়ের ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন, আমি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলাম। তো উনি জিজ্ঞেস করলেন কোথায় আছি, কিভাবে কি। একটা পর্যন্ত আমাকে প্রপোজ করলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করব কি না। জি। এবং অ্যাকর্ডিংলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক তার দুদিন কারণ পরে, তখন আপনি ছাত্র দলের সভাপতি না বা তার আগে ছিলেন? আগে ছিলাম, জি, জি, অনেক আগে ছিলাম। জি, আমি তো পড়াশোনা শেষ করলাম, মানে আমার পিএইচডি শেষ করলাম তারও পরে। জি, তো ন্যাচারালি আমি আমার সরাসরি নেতা ডক্টর মোশাররফ হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, উনি চাচ্ছিলেন আমি শিক্ষকতায় যাই। জি, এবং অ্যাকর্ডিংলি উনি আমাকে বললেন যে প্রফেসর ফায়েজ আসছেন। তখন ফায়েজ স্যার ভিসি হন, তার দুদিন পরে ওনার প্রপোজাল গিয়েছে কিন্তু অ্যাপ্রুভড হয়নি তখনও। আচ্ছা, আচ্ছা। একদিন বা দুদিন পরে প্রফেসর ফায়েজ উনি ভিসি হবেন। তার মানে 2004-05 দিকের কথা? এটা মানে 2003-04 কথা, 3-4, জি, মানে 2-3 এরকম টাইম, জি, জি, মানে বিএনপির আগের সরকারে। তো ফায়েজ স্যারকে বললেন যে রিপনকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে নেন। ফায়েজ স্যারও দেখা করতে আসছিলেন, উনি তখন ভিসি হন নাই, জি, কিন্তু ওনার নাম প্রস্তাবিত হয়েছে। উনি দুদিন পরেই ভিসি হিসেবে কনফার্মেশন পেলেন। আমি খুব অকপটে অস্বীকার করলাম যে আমি জয়েন করব না, মানে যাব না, আবেদনও করব না। বলে কেন? দুটো কারণ হচ্ছে যে আমার সময়কার যারা কর্মী, ছাত্রকর্মী, তারা তো অনেকেই বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষকতা করেছেন। আমি ওই মুহূর্তে যোগদান করলে আমি তখন সর্বোচ্চ আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারতাম। বাট আমার কর্মীস্থানীয় যারা মিনওয়াইল, তারা কেউ অ্যাসোসিয়েট প্রফেসর এবং কেউ প্রফেসর হতে যাচ্ছে। তা আমি দেখলাম একটা এম্বারাসমেন্ট সিচুয়েশন। তারপরে যে জিনিসটা আমি চিন্তা করলাম, এই যে আপনি এখন যে প্রশ্নটা তুললেন, আমার তো একটা পরিচয় ছিল, আমি একটা অনেক সময়, দীর্ঘ সময় আমি এর সাথে স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছি। 3 টার্মে ভাইস প্রেসিডেন্ট, দেন প্রেসিডেন্ট ইত্যাদি, দীর্ঘ সময় ক্যাম্পাসে আমি তো ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম। জি। তখন তো এতগুলো ইলেকট্রনিক মিডিয়া ছিল না, কাগজে একটা লিখে বসতো যে ছাত্র দলের সাবেক সভাপতি, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মানে ভাবখান হলেই যে ছাত্র দল আমার লেখাপড়া না, ছাত্র দলের পরিচয়, সভাপতি হওয়ার কারণে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটা যাতে আমার দলকে এম্বারাস না করে, দলকে যাতে বিব্রত না করে, সরকারকেও যাতে বিব্রত না করে, এবং পক্ষান্তরে আমিও নিজেও যাতে বিব্রত না হই। জি, আই হ্যাভ ডিসাইডেড নট টু জয়েন, রাইট, মানে যাব না। জি, আই অপটেড ফর ডিফারেন্ট জব, অনেক বেতন, অনেক ডলারে। আমি এডিবিতে জয়েন করি, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকে জয়েন করলাম, ঠিক আছে, ওদের কনসালটেন্ট হিসেবে। তো ফাইন। এখন কথা হচ্ছে কি যে আই ওয়ার্ক ফর এ প্রজেক্ট অফ দ্য গভর্নমেন্ট, এডিবি। এটা নিয়ে তার কোনো বিতর্ক নেই। ইউ ক্যান অ্যাপয়েন্ট মিনিস্টার অ্যান্ড এনি ওয়ান, বাট আপনি এডিবি, ওয়ার্ল্ড ব্যাংকে তো আপনি ইউ ক্যানট। এটি নিয়ে কোনো বিতর্ক হলো না। তারপরেও আমার খেয়াল আছে, একটি পত্রিকা ছোট্ট করে দ্বিতীয় পাতায় নিউজ করলো, ছাত্রনেতা এখন এডিবির পরামর্শক। যে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি রাজনৈতিক কারণে হতে চাইনি, তাই না?
এখন যদি আমি কথা আমি যদি হয়ে যেতাম, মানে আমি যদি টিচিং এ থাকতাম, হয়তো মিরন আমি রিটায়ারমেন্টে যেতাম, Right. এতে কোনো সন্দেহ Right. নাই, তাই না? কিন্তু এখন এইটা কি বলবেন যে আপনার এই শিক্ষক নিয়োগের যে ধারা, আমি যে বলতে পুরনো চাচ্ছি, ধারা, আমি বলতে চাচ্ছি নিয়োগ। জি এখন রাজনীতি তো ছাত্র জীবনে কম বেশি সবাই করে, জি। করেনও। এই যে আপনার আওয়ামী লীগের আমলে অর্থমন্ত্রী ছিলেন মুহিত সাহেব, জি। তিনি এসএম হলেন, মানে ভিপি অথবা জিএস, প্রবাবলি ভিপি ছিলেন। জি। এমনকি প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস হাবিবুর রহমান শেলী, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন জাস্টিস হাবিবুর রহমান শেলী, উনি এসএম হলের ভিপিও ছিলেন, নির্বাচনও করেছেন, না, ছাত্র কথা সেই রাজনীতি জায়গায়, করেছেন। আওয়ামী লীগের সময় যে ক্রোনোলজিটা আসলো সেটা কি চালু রাখতে আমি চান? পাকিস্তান আমলের কথা বলছি। আচ্ছা। আই এম টকিং অ্যাবাউট দ্য ইয়ার অফ পাকিস্তান। Right. পাকিস্তান আমলে মুহিত সাহেব, জাস্টিস হাবিবুর রহমান শেলী, এরাও মানে ছাত্র রাজনীতি করতেন, মানে তখন অবশ্য ছাত্র রাজনীতির মেধাবী ছেলেরাই। আমি এখন যারা করছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, আমি বলছি না তারা অমেধাবী কেউ, তা বলছি না, বাট ওখানে কোন দলের মানে ভিপিজিএস কত মেধাবী, কত উৎকর্ষতা, এইগুলো তখন ছিল প্রতিযোগিতার মানদণ্ডের একটা ব্যাপার। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগের আমলে হসপিটাল ট্যুরিজম থেকে শুরু করে ব্যাংকিং ইন্স্যুরেন্স বিভাগ থেকে শুরু করে এখনও মানে অপ্রয়োজনীয়, আই এম সরি, যেখানে এই ডিপার্টমেন্টগুলো অলরেডি খুলেছে সেখানে শিক্ষক আছে, ছাত্র আছে, আমি অপ্রয়োজনীয় বলতে বোঝাচ্ছি যে ওয়েল আপনার মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো অনেক আধুনিক সাবজেক্ট ছিল, মানে নীল দলের ভোটার বাড়ানোর জন্য অনেক ভালো সাবজেক্ট ছিল, যে কালচার, মানে হার্ভার্ডে, স্ট্যানফোর্ডে। এখন সেটা সাদা দলের ক্ষেত্রেও সেটা আপনারা বিবেচনা করবেন কিনা? আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একমত। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনার আমাদের নিঃসন্দেহে কিছু পলিসি, প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমি তার স্পিরিটের সাথে একমত। তবে কথা হচ্ছে কি যে আপনার যদি কোনো মেধাবী ছেলে মেয়ে তারা তাদের ছাত্র জীবনে যদি কেউ মানে রাজনীতি সংশ্লিষ্ট হয়ে থাকে, রাজনীতি মনস্ক হয়ে থাকে, আমি তো মনে করি ছাত্র রাজনীতি মনস্ক হওয়া উচিত, তাদের মধ্য থেকে কেউ যদি কোয়ালিফাই যোগ্য হন, তাহলে তাদের তো আমি যেতে না করি। তবে হ্যাঁ, ওয়ান্স দে বিকাম দ্য কি বলে আপনার টিচার, একবার শিক্ষক হয়ে যাওয়ার পরে তখন আর তাদের সক্রিয় রাজনীতি না থাকাটা বাঞ্ছনীয়। আচ্ছা, ধন্যবাদ। জনাব আতিকুর রহমান, আপনার কাছে একই প্রশ্ন। আপনাকে একটু মনে করে যে অন্তর্বর্তী সরকারের সময় সেই সরকারের সময় জামাতের এক ধরনের প্রভাব ছিল বলে অনেকেই মনে করেন, এবং মনে করা হয় জামায়াত ওই সময় কিছুটা, সেটা অ্যাডমিনে বলেন, পুলিশে বলেন, কিংবা এই বিশ্ববিদ্যালয়গুলোতেও বলেন, সেখানে ভিসি নিয়োগের ক্ষেত্রে জামায়াতের কিছুটা প্রভাব কোনো কোনো জায়গায় আলোচনায় ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন। তা আজকে প্রধানমন্ত্রী যে কথাটা বললেন, আপনারা যদি ক্ষমতায় তো আর ছিলেন না, কিন্তু যদি ওইটুকু ধরাও হয় যে ওইটুকু সময়ও সুযোগ পেয়ে আপনাদের লোকজনকেই আপনারা হয়তো সামনে নিয়ে আসলেন, ওই সুযোগটা আপনারা নিয়েছেন, এখন কি আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই সংস্কৃতি থেকে বের হওয়া সম্ভব না? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের বিজ্ঞ দুজন সহ-আলোচক এবং যারা শুনছেন, আমরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার এই অনুধাবনটার জন্য। রাষ্ট্রের যখন প্রধান ব্যক্তি জিনিসটা অনুধাবন করতে পারেন, তখন সমাধানটা কিন্তু সহজে হয়ে যায় এবং রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনে। কিন্তু আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী কথাগুলো বলেছেন, ওনার দুই পাশে কিন্তু ইউজিসি চেয়ারম্যান ছিলেন এক পাশে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন এক পাশে। একজন ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক এবং তিনি সারা দলের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলেন, এবং মঞ্জুরি কমিশনের যিনি এখন চেয়ারম্যান, তিনিও তো সামাজিক সাংস্কৃতিক ফোরামের সভাপতি, এবং একসময় তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টাও ছিলেন। আপনি যাদেরকে নিয়ে কথা বলছেন, দুজনে তো আসলে এই সরকার আমলে কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং দুইজনেই মূলত যোগ্যতা আছে ঠিক, কিন্তু দলীয় বিবেচনা সেখানে কিন্তু অগ্রাধিকার পেয়েছে। আপনি বলেছেন যে কটা বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা থাকলে সেটা তো কোনো অসুবিধা নেই, যোগ্য লোক আরও আছে, কিন্তু আপনি যদি দলটাকে বিবেচনা করেন, দেখুন বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে না পারলে শিক্ষার মান কখনো বাড়বে না। আমাদের দেশের শিক্ষকরা তো অনেকটাই ব্যস্ত হলো দলীয় তোষামোদী, এবং এই যে ধরুন দল করলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়া যায়, দল করলে খুব তাড়াতাড়ি অধ্যাপক হওয়া যায়, দল করলে নানা ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুযোগ থাকে। তো দল কেউ করবে না কেন? শিক্ষকরা যখন তার গবেষণা বাদ দিয়ে তিনি যখন তার দলীয় প্রোগ্রামে চলে যান, নিঃসন্দেহে তখন শিক্ষার পরিবেশ যতই কাগজে কলমে থাকুক, বক্তব্য থাকুক, কিন্তু সেটি বাস্তবে কখনো সম্ভব না। তো আমরা মনে করি মাননীয়
যা বলেছেন এটা উনি নিজে এখন পাওয়ারে আছেন, উনি নিজে দৃষ্টান্ত স্থাপন করুন যে না আমি যা বলেছি আগামীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি করার সুযোগ থাকবে না, এবং শিক্ষক রাজনীতি যারাই করবেন, কারণ যখনই আমি রাজনৈতিক মাঠে নামবেন তখনই কিন্তু আপনি দলীয় তোষামরি তৈরি হয়ে যায়। তো তোষামতকারীরা যখন এসে মেধার পরিবর্তে বড় চেয়ারগুলো পেয়ে যায়, তখন আপনি চাইলে মেধাবীদেরকে পড়ার টেবিলে পাঠিয়ে কিংবা গবেষণা পাঠিয়ে সম্ভব না। সেও তখন আসবে কি যে হচ্ছে আমার পদোন্নতি, আমার ভালো জায়গায় যাওয়ার মাধ্যম যেহেতু হচ্ছে দল, সুতরাং দলটাকে সে তখন বাছাই করে নেবে তার অগ্রগতির পেছনে। আচ্ছা, দেখুন বিগত সময় আপনি বলেছেন এই যে আমি যে বললাম বিশ্ববিদ্যালয়ে যারা ভাইস চ্যান্সেলর সবাই দলীয় পদ আছে, তো না আগে ছিলেন, এখন যাদেরকে আপনি জামাতে বলেছেন এদের কেউ জামাতে কোনো দলীয় পদ আছে বলতে পারবেন কেউ? অনুমান করা হয়। কোনো ব্যক্তি যখন একটু ভালো থাকেন, একটু নিরপেক্ষ ভূমিকা পালন করেন, তখনই বলে তিনি জামাত। দেখেন আমাদের নিয়াজ স্যার, বলুন তো নিয়াজ স্যার কোথায় কাজ করেন? বলতে হবে তো, প্রমাণ দিতে হবে আপনাকে। নিয়াজ স্যার উনি যথেষ্ট ট্যালেন্টেড মানুষ, উনি নিরপেক্ষ পালন করে উনি জামাত হয়ে গেছে। এভাবে সব জায়গাতে, কিন্তু জামাতের কোন পদে আছে, আদৌ জামাত করেন কি না, এই ধরনের কোনো এভিডেন্স কেউ কিন্তু সামনে নিয়ে আসে না। বাংলাদেশটা হয়ে গেছে কি জানেন, ওই যারা একটু সৎ থাকার চেষ্টা করেন, যারা আপনাদের সমালোচনা করেন সেই কারণে এই যে গুপ্ত শব্দটা এই ক্ষেত্রে ব্যবহার করেন। আসলে এটি নতুন ন্যারেটিভ, এগুলো খুব বেশি জামাত শিবির বিরুদ্ধে তো হেন কথা বলা হয় নাই, কোনোটাই টিকে নাই। এগুলো টিকে তো নর্মাল বিষয়, এগুলো আমরা খুব বেশি আমলও নিচ্ছি না। এই গুপ্ত সুপ্ত এগুলো এখন নতুন আসছে, তো কি বলবো আমাদেরকে আর? আমরা চাঁদাবাজ নই, আমরা দখলবাজ নই, আমরা টেন্ডারবাজ নই, কিংবা আমরা হল দখল করিনি, কি বলবো আমাদেরকে? একটা তো বলতে হবে, ঠিক আছে না? আমরা ব্যাংক দখল করিনি, আমরা যেটি ব্যাংক দখল হয়েছে সেটা ব্যাংক পুনরুদ্ধার হয়েছে, যারা মালিক তারা সেখানে ব্যাংক পেয়েছেন, এটি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এসালামের ব্যাংক দখলের সাথে আর এসালাম 5 আগস্টের পরে এসে এসালামের লোকদেরকে বের করে দেওয়া যদি সমান জায়গায় চিন, তাহলে এসালামকে আর আপনি খারাপ বলতে পারবেন না, তারা ভালোই তো ছিল। এসালাম যেভাবে ব্যাংক লুট করেছে, বাংলাদেশে কোনো ব্যাংক আছে এসালামের জন্য? 5 আগস্টের পরে তারা সব পালিয়ে গেছে, যখন আসেন লোকেরা এখনো বলছে এটাকে দখল বলা, এটা দখল বলে। আচ্ছা, তো শুনে আমরা যেগুলো বলি, বাংলাদেশে এখন দেখলাম যে নতুন নতুন বয়ান রেডি করা হচ্ছে। অনেক বয়ান শেখ হাসিনা দিয়েছিল আমাদের বিরুদ্ধে, কোনো বয়ানে সব বয়ান কিন্তু ব্যাকফায়ার করেছে। আচ্ছা, জামাত ইসলামীর বিরুদ্ধে আমরা জানি যে আমাদের এই জায়গাটা এরকমই, কখনো সব সময় জামাতের বিরুদ্ধে খোঁচাখুচি লাগবে, এগুলো আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে এখন। আমরা আমাদের জায়গায় নীতি আছে, আদর্শ আছে, আমরা কাজ আমরা চালাচ্ছি। যার বলার সে বলবে, যদি বলে সে আনন্দ পায় বলো, কিন্তু আমাদের যে মিশন, যে ভিশন, ও থেকে আমরা এক চুল পরিমাণে বিচ্যুত হইনি। আমরা মনে করি কথায় আওয়াজ, সমালোচনায়, এই আলোচনার মধ্যে দিয়ে আরও বেশি আমরা এগিয়ে যাচ্ছি মানুষের কানে। কারণ যেহেতু 15 বছরে আওয়ামী লীগ একতরফা জামাত শিবির বিরোধী তারা ন্যারেটিভ দাঁড় করে আর সফল হয় না, এখন নতুন এগুলো দুই একটা টকশোতে কথাবার্তা বলে এসে মানুষের কাছে যে প্রতিষ্ঠিত ধারণা জামাতের ব্যাপারে, স্বচ্ছ ইমেজ জামাতের, এটি আমার কাছে মনে হয় যারা টকশোতে কথা বলেন, গুপ্ত বলেন, সুপ্ত বলেন, যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখলো আমরা খুব বেশি ভালো দিকগুলো পাই না, যখন তারা এগুলো বলেন এটি আমরা যেন ভালো। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসি। এই যে পুরনো ধারা, আজকে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে ইস্যুটা সামনে নিয়ে আসছেন, আপনি সেটাকে কিভাবে দেখেছেন? আমি জানি না আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনার বাস্তব অভিজ্ঞতা এবং পুরনো দিনের যে ধারা, সেই জায়গায় সাদা দল, নীল দল এবং শিক্ষক রাজনীতির যে সংস্কৃতি বাংলাদেশে, এবং নিয়োগেরও যে সংস্কৃতি, আপনি জানেন যে শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয় খুব সারফেস লেভেলের, তাদের একটা টেস্ট হয়, সেই টেস্টটা হচ্ছে একটা ভাইবা জাস্ট, এবং সেইখানে কার চিরকুট আসে, কার তদবির কোন জায়গা থেকে আসে, এবং তার রেজাল্টটা হয়তো এরকমও শোনা যায় যে এই বছর নিয়োগ দেয়া হবে ফার্স্ট ক্লাস 7 যিনি হয়েছেন, এইরকম বাংলাদেশে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে, এবং সেই জিনিসটা এখনো হয় দলীয় বিবেচনায়। তো আপনার মতামতটা একটু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়েছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, তারপরে লন্ডনে চলে যাই। তার আগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ল পড়ি, লন্ডনে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আমি ল করি, সিটি ইউনিভার্সিটি ইউকে থেকে পোস্ট গ্রাজুয়েট বিবিসি করি। সো আমার একটা মাল্টিপল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ আছে, দেশের পাবলিক, দেশের প্রাইভেট, ইউনিভার্সিটি অফ লন্ডন এক্সটার্নাল, আবার ইন্টারনাল। তো এখন যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এই ধরনের কথা বললেন, এটা খুবই ইন্সপায়ারিং এবং খুবই অ্যালার্মিং ফর দ্য ইউনিভার্সিটি।
এর সাথে ওনার যেটা বললে হয়তো ভালো হতো যে আপনারা যদি উন্নত না হন আমরা আপনাদেরকে আস্তে আস্তে বরাদ্দ বাড়াবো না অথবা বরাদ্দ কমাবো। বাংলাদেশি ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা হওয়া উচিত, কে কত উন্নত হচ্ছে, যে যত উন্নত হবে সে প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তত বেশি টাকা চাবে। তো ঢাকা ভার্সিটিকে কোনো ক্রাইটেরিয়ায় ফেলা যাবে না, এটা কিন্তু একটা শুধু ইউনিভার্সিটি না, বাংলাদেশের পাকিস্তান পিরিয়ড থেকে প্রত্যেকটা আন্দোলনে ঢাকা ভার্সিটি লিড নিয়েছে। ঢাকা ভার্সিটি পৃথিবীর কোথায় র্যাঙ্কিং থাকলো এটা দিয়ে ঢাকা ভার্সিটিকে বিচার করা যাবে না। না, কিন্তু র্যাঙ্কিং তো একটা বড় প্রশ্ন। আসছে, আমি সেখানে র্যাঙ্কিংয়ে আসছি। ছিল এই বিশ্ববিদ্যালয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা জিনিস আছে, এখানে ক্লাস করে না ছেলে পেলে, খুব একটা পড়ালেখাও করে না, কিন্তু বিসিএসসি গিয়ে খুব ভালো করে এবং মেরিটের ভিত্তিতে ভালো করে। এটা কিন্তু আবার ঢাকা ভার্সিটির মধ্যে আছে, কিভাবে আছে আমি জানি না। যেটা আপনি বলতে চাচ্ছেন, যেটা তখন তারা খুব সিরিয়াস হয়। গ্রাজুয়েট তখন না, এটা গড় এইভাবে বলাটা ঠিক হবে না, কি না? generally আমি এই এখন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো আমরা খুব নিকট মানে অতীতেই পড়াশোনা, জি। তো আমরা দেখেছি যে এটা করে সে তার একদম ব্যক্তিগত ব্যক্তিগত প্রচেষ্টা। একটা মেধাবী ছাত্র যেহেতু ভর্তি Right. হয়, তো যেটা ঢাকা ভার্সিটিতে আমার ধারণা নাই, আমি জানি না, রিসেন্ট গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটির কোনো প্যাসেজ নাই, ফস্টারিং ইনোভেশনের কোনো কিছু আমরা চোখে পড়ে না, ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ নাই, ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ ছাড়া এখন কোনো ইউনিভার্সিটি হতে পারে না। Right. ওবি আউটকাম বেসড কারিকুলাম এটা হয় কিনা আমি জানি না, নাই। কো কারিকুলার অ্যাকাউন্টেবিলিটি নাই, কারিকুলাম ম্যাপিং নাই, এবং স্টার্ট আপ ইনকিউবেশন আমার জানা মতে নাই। বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু এগুলো করে ফেলেছে। নলেজ গ্যাপ মিটিগেশন, যে কোথায় গ্যাপ হচ্ছে এবং এটাকে ইন্টারভেন করতে হবে, এইটা নাই। অ্যাক্রেডিটেশন আছে কিনা আমি জানি না, এবং যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অ্যাক্রেডিটেশন আছে তারা পাবলিক ইউনিভার্সিটিতে কাজ করছে কিনা আমি জানি না। সো এই জিনিসগুলো ছাড়া আসলে মডার্ন কোনো ইউনিভার্সিটি হতেই পারে না। ইউনিভার্সিটি মানে এখন এইগুলো, সাথে তো একাডেমিক স্ট্যান্ডার্ড থাকবেই। শিক্ষক নিয়োগে আওয়ামী লীগের সময় সুনামি হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। সব আমলেই ফেভারিটিজম থাকে, কিন্তু আওয়ামী লীগের আমলে সুনামি হয়ে গেছে এবং এটা অনেক দিন ক্যারি করতে হবে। সেই সময় কি আপনাদের দল যখন তাদের সাথে আমরা ধরেন ক্ষমতাই ছিল, যখন শুরুর দিকে 2009 যখন আপনারা পার্টনারশিপ তো না কি বলে যৌথভাবে সরকার গঠন করেছিলেন, সেই সময় আপনাদের সরকারে ছিলেন আপনাদের মন্ত্রী, এবং সেই সময় আপনাদের কোটায় কোনো নিয়োগ পায় নাই? আপনি সম্পূর্ণ একটা পলিটিক্যাল পক্ষ নিয়ে প্রশ্ন করছেন, আপনাকেও আমাদের পলিটিক্যাল পক্ষ না, সরকারে আপনি না। আওয়ামী লীগের যেহেতু সমালোচনা আমি করলেন, সমালোচনা করছি এবং এটা আমরা সংসদে সুস্পষ্ট বলেছি যে আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে নিরপেক্ষতা নিয়ে আসেন, এটা আমরা বলেছি। আপনি যেটা বললেন ফার্স্ট ক্লাস 7কে করা হয়েছে, এটা আমি সংসদে বলেছি, স্পষ্ট করে বলেছি। যেটা খারাপ হয়েছে, সবচেয়ে খারাপ হয়েছে, শিক্ষক কম বেশি উইক হতে পারে, তারা ডেভেলপ করতে পারবে, কিন্তু শিক্ষকের সামনে ছাত্রলীগ ছাত্রদের নির্যাতন করেছে, শিক্ষকরা তাদের সন্তানকে বাঁচাতে পারেনি। জি, এইটা মোরালি শিক্ষকদের ব্যাকবোনটা ধ্বংস করে দিয়েছে, যে কারণে আন্দোলনের পরে শিক্ষকরা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, ছাত্রদের চোখে চোখ রেখে কথা বলতে পারেনি। এই জায়গাটা আমি মনে করি সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, যে গেস্ট রুম কালচারে নির্যাতন হতো। এটা কেন? আমার বাবা ভার্সিটি টিচার, আমরা জানতাম তো, 10-12 জন শিক্ষক মিলে বহু ছাত্রকে উদ্ধার করেছে। পুলিশ ছাত্রকে গাড়িতে উঠাচ্ছে, শিক্ষকদেরকে টেনে নিয়ে আসতেছে, না আমার ছেলেটাকে নেবেন না, এবং ওই শিক্ষকদের সম্মান ছিল অনেক। সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, আমি সেই জায়গাটায় নিয়েই শঙ্কিত। এখন সেই জায়গায় ফিরে আসতে গেলে কি করতে হবে? ডেফিনেটলি একাডেমিক কোয়ালিটি তো লাগবে, যিনি ভিসি হবেন তার আউটস্ট্যান্ডিং একাডেমিক কোয়ালিটি লাগবে, তার কারণ তিনি শিক্ষকদের উপরে শিক্ষক, প্রফেসরদের উপরে উনি প্রফেসর, উনি সুপ্রা প্রফেসর না হলে তো গাইড করতে পারবেন না। তার সাথে তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এন্ড এভরিথিং লাগবে। পলিটিক্যাল ফ্লেভার থাকলে আমি মনে করি না তাকে নিয়োগে কোনো বাধা, যদি তিনি নিউট্রালি কাজ করেন, যদি যোগ্য হন। আমি তো মনে করি, যেমন নিয়াজ সাহেবের কথা বললেন, নিয়াজ সাহেবের বিরুদ্ধে কী বলা হয়েছে এটা আমরা জানি না, তো উনি তো অভিযোগ উঠবে এমন কোনো কাজ আমাদের চোখে পড়ে নেই আপাত দৃষ্টিতে, তো উনি তো ওনার কাজ করে গেছেন এবং সহাবস্থানও ট্রাই করেছেন। তো আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4-5টা ইউনিভার্সিটি সরকারকে প্রায়োরিটি দিতে হবে এবং একটা এক্সপার্ট কনসালটেশন পেপার করা দরকার, যে এই ইউনিভার্সিটিগুলোকে ওয়ার্ল্ডের 1000-এর মধ্যে আনতে গেলে, ওয়ার্ল্ডের 500-এর মধ্যে আনতে গেলে কী করতে হবে। জাপানের একটা ইউনিভার্সিটিতে লেখা আছে 10 বছরের মধ্যে আমরা নোবেল বিজয়ী দেখতে চাই, ওরা টার্গেট করেছিল 10 বছরের মধ্যে আমরা নোবেল বিজয়ী করব। তো এরকম আমাদের ভার্সিটিগুলোর টার্গেট কি? একটা টোটাল কনসালটেশন কনসেপ্ট পেপার করে সায়েন্টিফিক্যালি অঙ্কের মতো আগাতে হবে, এবং ট্রাস্ট মি এগুলো অঙ্কের মতো রেডি হয়ে আছে। বিশ্বের যে ইউনিভার্সিটিগুলো আছে তারা অঙ্কের মতো এই ধাপে ধাপে গাইডলাইন ফলো করে, স্টেপস ফলো করে এবং উন্নত হয়। তো আমার মনে হয় এটা খুব কঠিন কোনো কাজ না। মাননীয় প্রধানমন্ত্রী একটা দিক নির্দেশনা দিয়েছেন, এখন ওনার একটা সুস্থ কম্পিটিশন দিতে হবে, যারা ভালো করবে তারা বেশি টাকা পাবে, যারা খারাপ করবে তারা কম টাকা পাবে। আচ্ছা, পরিষ্কার। কিন্তু সেই কাজটা কতটা মানে চ্যালেঞ্জের সাথে বিএনপির কি এই ধরনের কোনো প্ল্যান? আপনি যেহেতু
নিজে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আপনি নিজে ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন। রিপন ভাই, এই বিষয় নিয়ে কি আপনাদের দলীয় ফোরামে বা সরকার পর্যায়ে কোনো আলোচনা বা কোনো সুনির্দিষ্ট? ধন্যবাদ। সুনির্দিষ্ট এখন পর্যন্ত সেভাবে আমাদের সরকারের বয়সই তো মাত্র 2 মাস। কিন্তু সরকারের বাইরে তো আপনারা বহুদিন ছিলেন। ছিলাম যে ত্রুটিগুলোর কথা বলছেন, সেই ত্রুটিগুলো যে কখনোই আমাদের ভাবায়নি তা না। যেমন আমি যদি আমার ছাত্র জীবনের কথা বলি, শামীম উনি যে কথাগুলো বলেছেন তার প্রতিটি কথার সাথে কিন্তু আমার কোনো ভিন্ন মত নেই, বরং আমি একমত সাথে। আমি আমাদের সময়তে যখন আমরা এরশাদ প্রায় অলমোস্ট 1 দশক যখন আমরা সামরিক শাসন বিরোধী আন্দোলন করলাম, আমাদের সময় শিক্ষক ছিলেন সিরাজুল চৌধুরী, আমাদের সময় শিক্ষক ছিলেন আপনার প্রফেসর ফজলুল আলিম চৌধুরী, প্রফেসর সাদুদ্দিন আহমেদ। এরা নীল বলেন, গোলাপি বলেন, নানান কিছু করতেন। আচ্ছা, এবং এদের সুনির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাসও ছিল, উইথ ডিউ রেসপেক্ট। এবং আমি যেমন আমি যদি বলি প্রফেসর সাদুদ্দিন, উনি যেই রাজনৈতিক ফিলসফিতে বিশ্বাস করতেন সেটা টোটালি আমি তার উল্টোটা করতাম, মানে বিএনপি করতাম। ইভেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী উনি যেই রাজনীতিটা করতেন, মানে যে বিশ্বাসটা ধারণ করতেন, তার টোটালটা আমি উল্টো ছিলাম, অথবা আমার উল্টো ছিলেন উনি। ইভেন আমার নিজের শিক্ষক প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম কিছুদিন আগে মারা গিয়েছেন। তো মঞ্জুর স্যার উনি নিজে সরাসরি জাসদ ছাত্রলীগেরই মানে সক্রিয় কেন্দ্রীয় পর্যায়ের নেতাও ছিলেন। কিন্তু আমরা ক্লাসের বাইরে তাদেরকে আমরা কখনোই ঠিক মানে ওই যেটা স্বামী যেটা বলেন, তারা আমাদের প্রোটেক্ট করেছেন, সত্যি কথা। এবং লেজুর বৃত্তি ছিল সেই সময়, তারা প্রোটেক্ট করেছেন। শুধু তাই না, এবং মানে খুব মোটা দাগে বলা যেতে পারে ফিলোসফিক্যালি তারা আমাদের গাইডও করতেন। অর্থাৎ আমরা তো একটা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতাম, তো গণতন্ত্রের বেলায় তো আর কারোর কোনো ভিন্ন মত ছিল না, তো পথ ভিন্ন থাকতে পারে। মোটা দাগে তারা আমাদেরকে গাইডও করতেন, মানে পৃষ্ঠপোষকতা করতেন, সুরক্ষা দেওয়ার চেষ্টা করতেন, তাই না? তো এগুলো আমরা দেখেছি। সুতরাং আপনি ওই মানে রাজনৈতিক আপনি একটু দূরেই যাই, আপনি যদি বারাক ওবামার কথা যদি আপনি ধরেন, তাই না, উনিও তো মানে রাজনীতি করেছেন ক্যাম্পাসে। ইয়েল ইউনিভার্সিটি মানে আইনের ক্ষেত্রে ইয়েল ইউনিভার্সিটি খুবই নামকরা একটা মানে ইউনিভার্সিটি। কি স্বামী? আচ্ছা, সেই তারা স্বামী স্ত্রী দুজনেই ইউনিভার্সিটি অফ ইয়েলের মানে ছাত্রছাত্রী ছিলেন, এবং মানে আমাদের দেশে হয়তো অনেকেই জানে না তারা কিন্তু ডক্টরেটও। আচ্ছা, কিন্তু এগুলো তাদের মানে রাজনীতিতে মানে যদিও তারা শিক্ষকতা করেন নাই, কিন্তু ক্যাম্পাসে তো তাদের একটা ম্যানিফেস্টেশন ছিল। আপনি যে কথাটি বলছেন আমি আপনার স্পিরিটের সাথে নিঃসন্দেহে একমত, যে ক্যাম্পাস আমি নিজেও বহুবার বক্তৃতায় বলতাম যে আমার যেই শিক্ষকটি একেবারেই মাঠে আমার বিরুদ্ধে অবস্থান নেন, তিনি যখন ক্লাসে বক্তৃতা মানে ক্লাসে লেকচার দেন, আমি তখন ক্লাসে ওনার বক্তৃতাটা অ্যাটেনশন দিতে পারি না, কারণ আমাকে ওনার তখন প্রতিপক্ষ মনে হয়। এই জন্য রাজনৈতিক বিশ্বাসে, ধ্যানে, ধারণায় আপনি যে কোনো রাজনীতির সাথে যুক্ত থাকতে পারেন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতি বিবর্জিত হবেন, এটা তো ভাবাই যায় না, চিন্তাই করা যায়। রাইট, কিন্তু সেই রাজনীতি তো দলীয় মানে যেভাবে এখন সামনে আসছে, এক্স্যাক্টলি যেটা আপনার নেতৃত্বের পর্যায়ে যেতে হবে, সেই জায়গাটা না গেলেও বোধহয় হয়। আমি এটা, এবং যেহেতু আমি আবারও বলি, সিন্স উই হ্যাভ এ প্রাইম মিনিস্টার লাইক তারেক রহমান, উনি যে কথাটি ক্যাম্পাসে বলছেন, দল মত নির্বিশেষে ওনার এই বক্তব্য কিন্তু অ্যাপ্রিশিয়েট সবাই পছন্দ করেন, এটা খুব গোড়ায় হাত দেয়া, পছন্দ করার মতো কথা তিনি বলছেন, পছন্দ করার মতো আচরণও তিনি করছেন ব্যক্তিগত জীবন যাপনে, তাই না, চলন বলন সব কটার মধ্যে। আজকে যে কথাটি বলেছেন, এই কথাটা যারা শিক্ষানুরাগী, এমনকি যারা আমরা রাজনীতি করি, আমি কি বলতে পারবো যে উনি সঠিক বলেননি? উনি অত্যন্ত মানে গোড়ার জায়গাটাতে হাত দিয়েছেন, এবং এই জায়গাটাতে যদি আমরা কারেক্ট করতে না পারি, তো বললামই, আমি আমার ছাত্র জীবনে যখন দেখতাম যে মানে উনি একটা খুব সক্রিয় আমার রাজনৈতিক বিরোধী পক্ষ, আমি তো তিনি যেমন পারতেন না মানে মনোজগতের দিক থেকে আমাকে গ্রহণ করতে, কারণ তার কাছে বারবারই মনে হতো তার ক্লাসে ছাত্র দলের প্রেসিডেন্ট বসে আছে, আমি কিন্তু রানিং স্টুডেন্ট অবস্থায় মানে ছাত্র দলের প্রেসিডেন্টও ছিলাম, তো আবার আমিও তাকে মানসিকভাবে গ্রহণ করতে পারতাম না। এই জায়গাটিতে আমাদের মানে পলিটিক্যালি এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। অনেক ধন্যবাদ। আমরা একটু ঠিক একইভাবে মানে বিএনপির নির্বাচনী ইশতেহারে ওই যে বৈষম্যহীন মেধাভিত্তিক জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তারা মেধাকে সামনে নিয়ে আসবে, এই প্রতিশ্রুতিটা সবসময় ছিল।
আমরা প্রশাসন কিংবা পুলিশ, কালকে আপনি বক্তব্যটা হয়তো শুনেছেন, ডিআইজি, ঢাকার ডিআইজি, তিনি প্রকাশ্যে বলছেন যে আমি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাসী এবং ছোটবেলা থেকে ক্লাস 7 থেকে আমি এই দল বিশ্বাস করি এবং সেই কারণে তিনি পদবঞ্চিত, সেই কারণে তিনি বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছেন। সেই কারণে তিনি এমন একটা মানুষের সামনে বলছেন, তিনি এই দেশের প্রধানমন্ত্রী, তার সামনে এবং মিডিয়ার সামনে তিনি প্রকাশ্যেই বলছেন। অনেক যারা মনে করেন যে এই কথাগুলো হয়তো তার মনের কথাই, কিন্তু সে আসলে মিডিয়ার সামনে বলতে পারে এটা এটা তার আমি যেটা বলবো এটা তার ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্ডাক্ট। আই মাস্ট সে এটা তার ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্ডাক্ট। তিনি নিঃসন্দেহে বঞ্চিত ছিলেন, তার পদোন্নতিও ঠেকেছিল, সবকিছু ঠিক আছে। তিনি সেই আদর্শে তাড়িত হতেও পারেন, কোনো সমস্যা নাই তো। কারণটা হচ্ছে যে আপনি ছাত্রজন, আমরা তো প্রচুর মানুষ, আমি তো বললামই, আমি তো আপনার মানে প্রচুর মানে সরকারি কর্মকর্তাদের কথাই যদি বলি, তৎকালীন সময়ে বিচার বিভাগের কথা যদি বলি, তো অনেকেই খুব সক্রিয় রাজনীতি করেছেন, বাম রাজনীতি করেছেন তখনকার সময়। পাকিস্তান আমলে বাম রাজনীতি করার পরেও তারা কিন্তু সিএসপিতে তারা মানে সিএসপি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন, প্রশাসনে গিয়েছেন, বিভিন্ন জায়গায় ডিসি হয়েছেন। না, এটা তো অসুবিধা না, কিন্তু যে সংস্কারের কথা বলা হলো, জুলাই আগস্টের আন্দোলন, পুলিশ সংস্কার কমিশন, ওই জায়গায় আরেকটু মনে করাই দিই, আওয়ামী লীগের ঠিক আগে আগে আপনারা যাদের হাতে নির্যাতনের শিকার হয়েছে, আপনার কথাটাই আমি আসছি, সেটা হচ্ছে তারা করেছেন, কিন্তু তারা যখন তারা কাজে যোগদান করেছেন তখন তার বিহেভিয়ারের মধ্যে, তার কন্ডাক্টের মধ্যে, প্রশাসন পরিচালনার ক্ষেত্রে সেটার কোনো ম্যানিফেস্টেশন ডিসপ্লে হয়নি। এটা সত্য কথা, হয়নি। আচ্ছা, কিন্তু এখন এটা হচ্ছে। এখন কথা হচ্ছে যে ওই যে মানে পুলিশ অফিসারটি, আপনি যেটা বলেছেন, তিনি তার মনের কথাই বলেছেন, মানে এটা তার ভেতরের কথা, তার যাতনার কথা, ঠিক আছে, তার কষ্টের কথা, কিন্তু এটা মিডিয়ার সামনে বলে ফেলেছেন, তিনি পাবলিকলি বলে ফেলেছেন। তিনি যেহেতু পুলিশ, আমাদের নেতা তারেক রহমান উনি বলেছেন যে আমরা দলীয় পুলিশ চাই না। এটা আমি ওনার কর্মী হিসেবে গত নির্বাচনে ক্যাম্পেইনের সময় বলেছি, পুলিশ মানে বিশেষ করে পুলিশের যখন ইমেজ সংকট হয়ে গেল, তখন আমরা বারবার পুলিশের মোরালটাকে হাই করার জন্য, রাজনৈতিক নেতাকর্মীদেরকে বোঝানোর জন্য যে পুলিশের প্রতি হোস্টাইল অ্যাটিটিউড থাকা ঠিক না। প্রতিটি রাষ্ট্রে, সেটা আমেরিকার মতন দেশও পুলিশ লাগে, ভুটানের মতন দেশও লাগে, মানে আমি ভুটান বলতে বোঝাচ্ছি একটা ছোট দেশ হিসেবে, বাংলাদেশের মতো দেশও লাগবে। আমি আমার পুলিশকে মেলাইন করা, মানে পুলিশকে প্রতিপক্ষ করে তোলাটা আমার দায়িত্ব না, কিন্তু পুলিশের মোরালটা আনতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পুলিশকেও তো তার আচরণের মধ্য দিয়ে, যে কথাবার্তার মধ্য দিয়ে জনগণের সামনে এই বিষয়টি তুলে ধরা দরকার যে আমি আপনাদের সেবক, আমি রাষ্ট্রের পুলিশ, আমি কোনো দলের পুলিশ নই, নাকি? তো এটা তো তার দায়িত্ব। এই দায়িত্বটা যদি তিনি পালন করতে না পারেন, ব্যর্থ হন, অথবা নিজেকে বেশি ফুটিয়ে তোলা, যে সেটা তো আমার প্রাইম মিনিস্টারের পলিসির সাথে সেটা তো সাংঘর্ষিক। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি আপনার কাছে, জনাব আতিক, আপনি যদি এই বিষয়টা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া জানাতে চান। দেখুন, পুলিশ সংস্কার কমিশন তো আসলে বাস্তবায়ন হয় নাই, যার জন্য এই জাতীয় কথা ডিআইজি বলেছেন। এখন আমরা দেখব যে সরকারের আচরণটা কি, যে ডিআইজি দেশের প্রধান ব্যক্তির সামনে বসে এরকম তার দলীয় মনোভাব দেখিয়েছেন, তিনি কখনো নিরপেক্ষ ভূমিকা পালন করবেন না। এই জাতীয় আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদের আমলে, এবং 5ই আগস্টের পরে কিন্তু তারাও একসাথে পালিয়ে গেছে, দুর্ভাগ্যজনক ছিল। আমাদের বিচারপতিরা বলতেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আমার কাছে মনে হচ্ছে এটা অ্যালার্মিং। ডিআইজির বক্তব্যকে বিচ্ছিন্ন রাখার কোনো সুযোগ নেই। উনি হয়তো টেস্ট করছেন এই জাতীয় বক্তব্যের পরে সরকারের প্রতিক্রিয়াটা কি হয়। যদি উনি কোনো প্রতিক্রিয়া না দেখেন, সামনে আরও অনেক মল্লিক তৈরি হয়ে যাবে, তারাও বুক ফুলিয়ে বলবে হ্যাঁ আমি তো অমুক আদর্শ ছিলাম। তো এটি আমাদের জন্য কখনো ভালো দিক না। যেই সংস্কারটা আমরা চেয়েছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনী তারা হ্যাঁ দল সে করতে পারে, কিন্তু সে গর্ব সহকারে আমি দলীয় ছিলাম। শুনেন, বিগত সময় অনেকেই কিন্তু বঞ্চিত হয়েছেন, শুধু উনি না, অনেক বঞ্চিত হয়েছেন, কিন্তু সেই বঞ্চিত আর এই পর্যায়ে থেকে এই জাতীয় কথাবার্তা বলাটা আমার কাছে মনে হচ্ছে আবার পুলিশ বাহিনী সে কোনো একটা দলের আনুকূল্যের দিকে দাবিত হচ্ছে বলে মনে হচ্ছে। এবং ডিআইজি জনাব মল্লিক সাহেব উনি কথা বলে একটা স্টার্ট করে দিয়েছেন যে এরকম কথা বলো যদি আমার পদায়নে ঠিক থাকা যায়, তাহলে সামনে আরও অনেক ব্যক্তি এরকম কথাবার্তা বলবেন। আমরা মনে করি যদি সরকার সত্যি নিরপেক্ষ পুলিশ প্রশাসন চেয়ে থাকেন, এই বক্তব্যের জন্য তিনি যাই হন না কেন, যদি তিনি একটা সংস্কারের যে আমরা কথাগুলো বলে থাকি, যদি সরকারের যদি তিনি দৃষ্টিভঙ্গির বাইরে বক্তব্য দিয়ে থাকেন,
যদি সরকার সেখানে এটাকে সমর্থন করে যায়, তাহলে সরকারের অবস্থান আর ডিআইজি মল্লিক সাহেবের বক্তব্য যদি আমরা কোনো রিয়াকশন না দেখি, তাহলে এটা আসলে আমাদের হতাশাজনক হবে। নিঃসন্দেহে তার ব্যাপারে আমি মনে করি পদক্ষেপ নেওয়া দরকার, এটা সবাই মনে করে। দ্বিতীয়, দেখুন, আপনি অনেক কথাই মুখে বলতে পারেন, আমরা পরিবর্তনটা কোথায় পাবো? আমরা যেই সংস্কারগুলো প্রত্যাশা সবাই ছিল, আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়ে কথা বলেন, আপনি এবার সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা বলেন, দুদক বলেন, আপনি হলো মানবাধিকার কমিশন বলেন, যেই জায়গাগুলোতে মূলত মানুষের সুশাসন বা সুযোগ থাকে, সবই তো এখন আসলে ঝুলন্ত অবস্থা আছে। এখন এই ঝুলন্ত অবস্থার কবে এটা ঠিক হবে, এটা আদৌ কিন্তু আমরা সেখানে জানি না। আমরা মনে করি সরকারকে, কোন জিনিস ঝুলন্ত অবস্থায় আছে? এই যে আমাদের সংস্কার যেগুলো আছে, এগুলো হয়েছে আসলে সরকার বলে অক্ষর অক্ষরে পালন করবেন, তারা বলতেছেন না, আসলে অক্ষর পালন করার সুযোগটা কোথায়? ওনারা জুলাই সনদে কথা বলেন, ওনারা গণভোটের কথা কিন্তু বলেন না। মানে গণভোট যদি ওনারা এটাকে স্বীকার করে থাকেন, তাহলে জুলাই সনদ অক্ষর অক্ষরে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তার ভিত্তিতে পালন করবেন, এটি সম্ভব না। আসলে যেটি হচ্ছে, আমরা 5ই আগস্টে পরবর্তী আপনার কি কোনো পরিবর্তন, আপনি যেই পুলিশ দেখতেন, যেই প্রশাসন দেখতেন, আপনি যে ভাতের হোটেলের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই, তো এটির মূল্যায়নটা এখনই সম্ভব না। কারণ এখন মাত্র শুরু হয়েছে, তো যখন রাজপথে বিরোধী আন্দোলন সংগ্রাম যাবে, এখনো তো আমরা কোনো কর্মসূচি কেউ দেয়নি। এখন এটাকে এসে মানে কি ধরেন, এই যে বিএনপির সরকারের বয়স 2.5 মাস, তো যদি মানে পুলিশের যেই একটা হযবরল অবস্থা ছিল, একটা আস্থাহীনতা ছিল, একটা মনে হচ্ছে লিডারশিপের বা কমান্ড শোনার একটা ক্রাইসিস দেখা দিচ্ছিল, সেই জায়গা থেকে একটা শেপে কি তাদেরকে আনা যায় নাই? না, এসেছে, কিন্তু দেশের কি আসলে নিয়ন্ত্রণটা আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আসলে উন্নত হয়েছে? আমরা যতই কথা বলি, একটা পুলিশ প্রশাসনের আপনি কখন দেখবেন তিনি তার জায়গায় সফল হয়েছেন? যখন দেশের আইন শৃঙ্খলা ঠিক থাকবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অনেক আইনি ব্যাখ্যা দেন, কিন্তু তার যে দায়িত্বটা মন্ত্রণালয়ের, মানুষ অনেক আতঙ্কে আছে, কে কখন কোথায় খুন হয়ে যায়, আসলে আমরা কেউ কিন্তু এখন নিরাপদ না। তো রাষ্ট্র যেখানে অনিরাপদ হয়ে যাচ্ছে, মানুষ যেখানে তার জীবনের আশঙ্কা বোধ করছে, সে জায়গায় আপনি পুলিশ বাহিনীকে কিংবা এটাকে আপনি যতই আপনি গৌরব করবেন, এটি গৌরব করার কোনো সুযোগ নেই। দেখুন, আমি যদি আপনাকে বলি, শুধু এই জায়গা না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মনে করি নিরপেক্ষতা সব জায়গায় আনতে হবে। রাষ্ট্রকে যদি মেরামত করতে হয়, শুধু শিক্ষাঙ্গন কেন, আপনি বাংলাদেশ ব্যাংকে কাকে বসিয়েছেন বলুন? একদম দলীয় বিবেচনা, এবং এটি মানে ইতিহাসে প্রথম কোনো গার্মেন্টস ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেন, এটি কেন বসিয়েছেন? আপনি মুখে নীতি কথা বলবেন, কাজ যদি সে নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে জনগণের কাছে কিন্তু সেই কথাগুলো খুব বেশিক্ষণ এটাকে জনতুষ্টি অর্জন করার সুযোগ সেখানে তৈরি হবে না। আচ্ছা, পরিষ্কার। ব্যারিস্টার পাটোয়ারি, যদি এই বিষয়টা নিয়ে আপনার কোনো বক্তব্য থাকে আপনি বলতে পারেন। পুলিশের দলীয়করণের নিশ্চয়ই আপনারা যদিও ধরেন সমান্তরালই চলেছেন, তাল মিলিয়েই চলেছেন সরকারের সাথে, সেই সময় আওয়ামী লীগের সাথে, কিন্তু আপনারা দেখেছেন, আপনি তো দেখেছেন, এবং আপনি মোটামুটি আপনি যা বোঝেন সেটা আপনি সবসময় মিডিয়াতে বলেন। আপনি কি বলবেন যে পুলিশের যে পরিবর্তনটা, একটা সংস্কারের কথাটা বলা হচ্ছিল, তার কিছুটা কি মনে হচ্ছে যে এই সরকার চেষ্টা করছে? আর এই বক্তব্য শোনার পরে আপনার, আমি যখন এমপি ছিলাম, তখন সরকারি মিটিংয়ে জেলায় যখন যেতাম, আওয়ামী লীগের বড় নেতার সামনে আমি বলতে শুনেছি এক পুলিশ কর্মকর্তাকে যে আপনি যখন হলের নেতা ছিলেন, আমি আপনার পিছনে মিছিল করেছিলাম। আচ্ছা, মানে এটা হচ্ছে গিয়ে দীর্ঘদিন একটা দল ক্ষমতায় থাকলে এটাকে রিজিম ক্রিয়েশন বলে, রিজিম ক্রিয়েট হয়ে গেছিল। এখন বিএনপি পড়েছে মহাবিপদে, তার অ্যাডমিনিস্ট্রেশন 80% আগের গভর্নমেন্ট, 90%, 99%, কিন্তু আপনার তাকে মোটিভেট করতে হবে, নিউট্রালি আনতে হবে। তবে আমি ডিআইজি সাহেব যে মন্তব্যটি করেছে, এটি যদি সত্যও হয়ে থাকে, ওনার এভাবে বলাটা আমি মনে করি অপেশাদার, এবং উনি মুখ ফসকি বলে ফেলছেন বলে আমরা ধরে নিতে পারি, এবং এটা সরকার থেকে কখনোই এনকারেজ করা ঠিক হবে না। মুখ ফসকি বলে মানে ভেতর ভেতর সবাই সেটাই লালন করে, আপনি তাই বলতে চাইছেন? হতে পারে, সেটা বলছি না, হয়তো বা উনি বুঝতে পারেননি, বাট আমি সরকারের প্রতি আমার মানে লিমিটেড জ্ঞানের মানে পরামর্শ হবে, কোনোভাবেই যেন এই ধরনের কথাকে উনি কোনোভাবেই যেন মানে উৎসাহ না দেওয়া হয়। নাও, আমি ইউনিভার্সিটি নিয়ে একটু কথা বলতে যাচ্ছি, যে বাংলাদেশে কিন্তু কোনো ল ইউনিভার্সিটি নাই, ভারতে 16টা আছে। ভারতের ল ছাত্ররা এখন বায়োট ল করতে যায় না অনেক দিন ধরে। বাংলাদেশে কোনো ফরেন্সিক ইউনিভার্সিটি নেই, যেটা হলে আমাদের বিচার ব্যবস্থা খুব হয়ে যাবে। বাংলাদেশে কোনো গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি নেই, অনলি পিএইচডি। ভারতে উদাহরণটা দিয়ে, যেহেতু আমরা ওখানে গিয়েছি, একটা ইউনিভার্সিটি আছে গুরুকাশী, তারা শুধু পিএইচডি করায়, প্রাইভেট ভার্সিটি, তাদের পিএইচডি স্টুডেন্ট 450।
জি। সো ওই ধরনের কনসেপশনে বাংলাদেশে যাওয়ার সময় চলে আসছে। আর বাংলাদেশের পলিটিক্স, ছাত্র রাজনীতি অদ্ভুত। রিপন ভাই বলতে পারবে, পাকিস্তান পিরিয়ডে মনে হয় এনএফএস এর একজন ছাত্র নেতা ছিলেন, গলায় গোখরা সাপ বেঁধে উনি ক্যাম্পাসে আসতেন। ঢাকা ভার্সিটিতে গলায় সাপ বেঁধে উনি ঘুরতেন। নাম ছিল সাইদুর রহমান, তাকে বলতো পাসপাত্তু, আসলে পাসপাত্তু না, তার নাম ছিল, সে আসলে পাস কোর্সের ছাত্র ছিল, পাস কোর্স ছিল, এজন্য বলতো পাস পার্ট 2। পাস কোর্সের পার্ট 2, আচ্ছা। তো পাস পার্ট 2 পাস সাইদুর ছিল। রহমান পাস পার্ট 2, আচ্ছা। মানে পাস কোর্সে। ও আচ্ছা, সেটা কি আপনাদের সময়? না, না, অনেক আগে, পাকিস্তান period। মানে লেট 60s। লেট 60s। আরেকটা ঘটনা আছে, শেষ করে দিই। তো তাকে বলতো সাইদুর রহমান পাস পার্ট 2। একবার ঢাকা ভার্সিটির ছাত্রদের আন্দোলনকে দমানোর জন্য কুকুর নিয়ে আসা হলো, গ্রেহাউন্ড কুকুর। তো এটা জানার পরে পাকিস্তান পিরিয়ডে ফিরোজ রশিদ, আমাদের জাতীয় পার্টির, উনি ওনার বাসা থেকে বাঘ নিয়ে আসছিলেন। ওই বাঘ দেখে সব কুকুর পালিয়ে, সত্য ঘটনা, সব কুকুর পালিয়ে গেছে। ঢাকা ভার্সিটি মধুর ক্যান্টিনের ঘটনা। বাঘ নিয়ে আসছিলেন? বাঘ নিয়ে অনেকে আসছিল, বাঘ পালতেন নাকি? পোষা বাঘ ছিল, হ্যাঁ, ওনার উট পাখি ছিল, পোষা বাঘ ছিল, অনেক কিছু ছিল। ওই বাঘ নিয়ে আসার পরে সব কুকুর পালিয়ে গেছে। আরেকটা হচ্ছে নিখিল সাহেব, সেই ফার্স্ট আওয়ামী লীগের সময় বুয়েটের টিচার নিখিল, উনি জাসদের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতেন, বোম বানাতে গিয়ে মরে গেছিলেন, মারা গেছিলেন। বাবলু জসিমউদ্দিন হলের লিডার, বিএনপির লিডার, বোম বানাতে মানে বাস্টে মারা গেছেন। তো পৃথিবীর কোন দেশের ভার্সিটিতে রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটে? তো পৃথিবীর কোনো কিছু দিয়ে আসলে বাংলাদেশের এটা রূপরেখা হবে না। বাংলাদেশটা বাংলাদেশের মতোই দেখতে হবে। না, সেই জিনিস যদি টানেন, আমরা আজকে অন্য প্রসঙ্গে আলোচনা করছিলাম, তো সেই জিনিস যদি টানেন, ছাত্র রাজনীতিকে কলুষিত বা এই যে অস্ত্রের ব্যবহার ছাত্র রাজনীতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেটা কিন্তু আপনাদের এরশাদের সময় থেকেই আমরা শুনি। এরশাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার হয়েছে, এরশাদকে অস্ত্র দিয়েছে নাকি? তখন একটা ভারসাম্য ছিল। বিএনপি আওয়ামী লীগের আমলের ব্যর্থতা হচ্ছে এটা, আওয়ামী না, লীগ কিন্তু আমরা কিন্তু সেই গল্পই জানি, এরশাদের সময় থেকেই। না, না, এরশাদের আগেও ছিল, আমার মনে হয় এরশাদের আগেও ছিল। আমার মনে হয় শামীম, ওই তর্কে যদি না, ওই যে যাও, না, আমরা যেতে যাচ্ছি না। ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা হচ্ছে যে একাডেমিক ফ্রিডম নিয়ে অমর্ত্য সেনের অনেক লেখা আছে। যখন প্রথম বিজেপি গভর্নমেন্ট আসলো, নরেন্দ্র মোদী যখন প্রথম প্রাইম মিনিস্টার হলেন, নরেন্দ্র মোদীর সবসময় ক্রিটিক ছিল অমর্ত্য সেন। উনি নরেন্দ্র মোদী নালন্দা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে অমর্ত্য সেনকে বাদ দিয়ে দিয়েছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাও কিন্তু অমর্ত্য সেনের। তখন অমর্ত্য সেন কিছু লেখা লিখেছেন যে আমার পলিটিক্যাল ভিউ যাই হোক, ইউনিভার্সিটি চালানোর ক্ষেত্রে এটা কখনো রিফ্লেক্ট হয়নি। আচ্ছা। তো ওইটা একটা ছিল। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের মানে ভারতবর্ষের ইতিহাসের পার্ট, এটা আমি একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র টিচাররা ব্রিটিশ বিরোধী আন্দোলন করতো, এই জন্য ওদের ছাত্রদের ডিগ্রি রিকগনিশন করতো না। তখন ভারতীয় যারা শিল্পপতি ছিল, ডিগ্রি ছাড়াই ওই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদেরকে তারা চাকরি দিত। এবং এই কারণে যাদবপুর ইজ এ হিস্ট্রিক্যাল ইউনিভার্সিটি। ওরাও অ্যান্টি বিজেপি ছিল বলে বিজেপি ওদেরকে ফান্ড কমিয়ে দিত সেই সময়। তো আমাদের তো ইউনিভার্সিটির ইতিহাসটা সব দেশেই ইন্টারফারেন্স আছে। এখন আমাদের যেটা দরকার, আসলে তো আমরা আন্তর্জাতিক মানে একটা ইউনিভার্সিটি করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এটা 18 কোটি লোকের দেশে অ্যান্টি বিজেপি ছিল বলে ফান্ড কমিয়ে দিয়েছে। একদম। বাংলাদেশে যদি আওয়ামী লীগের সময় যদি অ্যান্টি আওয়ামী লীগ থাকতো, তাহলে তো সেই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেত। হ্যাঁ, ওইটা তো আছেই। তো সেই জায়গা থেকে মানে কিছুটা পরিবর্তনের দিক যাচ্ছে কিনা। শেষ মুহূর্তে তো সব বিশ্ববিদ্যালয় অ্যান্টি আওয়ামী লীগ হয়ে গেল। আচ্ছা, আমরা যেহেতু পুলিশের আলোচনায় ছিলাম, এই পুলিশের আলোচনা থেকে একটা রিপোর্ট আমার আজকে চোখে পড়লো। সেখানে আজকে প্রথম আলো সম্পাদকীয় লিখেছে ওইটা নিয়ে, যে বাংলাদেশে পুলিশের ওই চাঁদাবাজি, সেই চাঁদাবাজির ইস্যুতে তারা লিখেছে যে রাজধানী ঢাকা যেন ধীরে ধীরে একটি সমান্তরাল অর্থনীতির নগরীতে পরিণত হচ্ছে। এখানে রাষ্ট্রের আইনের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে চাঁদাবাজির অলিখিত বিধান। ফুটপাত, বাস স্ট্যান্ড, কাঁচা বাজার, বস্তি, বাস, ট্রাক, লেগুনা স্ট্যান্ড, ঝুট ব্যবসা, নির্মাণ কাজ, এমনকি বিদ্যুৎ ও পানির সংযোগ, সবখানে সংগঠিত চাঁদাবাজি চলছে। এবং যেখানে যোগসাযোগ পরিষ্কারভাবে রাজনীতি, স্থানীয় রাজনীতি, স্থানীয় পুলিশ এবং স্থানীয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, এই জায়গাগুলোকে অস্বীকার করার কোনো জায়গা আছে কিনা? না, আমি তো ওইভাবে বলবো না। আমি দলকানা লোক না, রাজনীতিকে আমি রাজনীতিতেই দেখি। এটা একটা আনফর্চুনেটলি আমাদের দেশের মোটামুটি তেমন লেখাপড়া জানে না, রাজনীতি সেইভাবে না, মোটামুটি এই কাজ, যে কাজগুলো কথা বললেন, এই কাজগুলোতে একেবারেই সংশ্লিষ্ট মানে লোকালি স্থানীয় পর্যায়ে যারা করেন, বিভিন্ন সময় যারা করেছেন, সব কিছু মিলিয়ে এটাকে আমি ঠিক পার্ট অফ পলিটিক্স মনে করি না। এটা পার্ট অফ পলিটিক্স মনে করি না। আপনি দেখবেন যেমন আপনার বিদ্যুতের যে লাইনটা ফুটপাতে টানা হচ্ছে, আপনি কি বিশ্বাস করতে চান না যে ওটা বিদ্যুৎ বিভাগের লোক ওটার সাথে জড়িত? জি।
অবৈধ পানির লাইন টেনে যে হোটেলগুলোতে পানি যাচ্ছে সেটা কি আপনার ওয়াসার লোক জানে না? জানে। আপনি গ্যাসের লাইন আপনি অবাক হবেন, একটা বাড়িতে কোনো এক সময় ধরেন একটা চুলো ছিল, গতকালকে আমি এটা জানলাম, তো বেসিক্যালি পত্রিকারও লোক, একটা রিপোর্টের জন্য জানতে হলো আমার। সেটা হচ্ছে যে আপনার বাড়িতে আপনার একটা চুলোর পারমিশন বা দুটো চুলোর পারমিশন ছিল, আপনি মেন হলে ওটাকে 5 তলা 6 তলা বানিয়ে ফেলেছেন। জি। এখন আপনার বিদ্যুৎ দেওয়া মানে গ্যাসের নতুন চুলো দেওয়া বন্ধ। জি। তো কি করছে ওরা অবৈধভাবে, ওই গ্যাস ডিপার্টমেন্টের লোকজনের যোগসাজশে প্রতিটা ফ্লোরে আপনার অবৈধ, না ওটা তো একটা করাপশন। না এটাও করাপশন, ডিরেক্ট অনিয়ম এবং করাপশন। আরেকটা হচ্ছে চাঁদাবাজির কথা বলা হচ্ছে। যেটি আপনি বলেন এটাও ওই যে গ্যাসের লোকের সহযোগিতা ছাড়া তারা তো চাঁদাবাজি করছে। সেইটাও এই দুইটা জায়গায় এই দুইটা জায়গায় কি দলীয় কোনো রাজনীতিকদের কোনো সদিচ্ছার কোনো সুযোগ নাই? আগে যে জায়গাটায় আওয়ামী লীগ রাজত্ব করত ঠিক সেই জায়গাটা রিপ্লেসমেন্ট কি হয়ে যায় নাই? আমি আপনাকে বলি যে না, দলীয় কোনো রাজনীতি এখানে নাই। তবে আপনি বলতে পারেন যে এই লোকগুলোর কি কোনো রাজনৈতিক পরিচয় নাই? ইয়েস, এই লোকগুলোর রাজনৈতিক পরিচয় আছে। এরা মিটিং মিছিলে যায়, স্থানীয়ভাবে পরিচিত, এরা অমুক দলের সমর্থক ইত্যাদি ইত্যাদি। ইয়েস, আপনি যদি গভর্নেন্সের প্রশ্ন যদি আসেন তাহলে নিশ্চয়ই আপনি এটাকে নিবৃত্ত করতে পারেন। যেন আজকে সিটি কর্পোরেশনে ময়লা যারা বাসা বাড়িতে গার্বেজগুলো যারা নেয়, তো সেখানে আপনার এগুলো বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো সিটি কর্পোরেশনের সাথে এনলিস্টেড আছে। তো এবং তারা দেখা গেল যে তাদের যে এনলিস্টমেন্টের যে মানে তারা তো টেন্ডার দিয়ে নেয়, নেওয়ার পরে বিভিন্ন মহল্লা টহল্লা যে তারা এটা রেট নিজেদের মতন করে বাড়িয়ে ঠাড়িয়ে জুলুম করে। এবং দলীয় পরিচয়ে সেই টেন্ডারটা হয়। না, দলীয় পরিচয় টেন্ডারটা হয় না। টেন্ডারটা কিন্তু আপনার কম্পিটিটিভই হয়। জি, এই যে কুরবানির হাট কয়দিন পরে কম্পিটিটিভ হয়, সেইখানে দলীয় এই টেন্ডারগুলো সিটি কর্পোরেশন। আমি আপনি বলি এটা কম্পিটিটিভ। যেমন আমার এলাকার কথা যদি বলি, আমার গ্রামের এলাকায় সেখানে কিন্তু কম্পিটিশন হয়েছে এবং যার জন্য রেট অনেক বেড়ে যায়। হ্যাঁ, মানে আগের জন হয়তো 40 লাখ টাকা নিচ্ছে, এইবার হয়তো তাকে আরেকজনকে 47 লাখ টাকা নিচ্ছে, কিন্তু 40 লাখের নিচে যে একটু হয় না। দলবাদী আমরা অন্তর্বর্তী সরকারের সময় মানে গত বছরই কোরবানির সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক ছিলেন তার সাথে প্রকাশ্য আমরা এখানে যুবদল এবং আমি আপনাকে আমার কথাটা শেষ করে দিই, তাহলে আপনি বুঝতে সুবিধা। তাদেরকে সরকারের অনৈতিকভাবে কাজ পাইয়ে দেয়া সরকারের তরফ থেকে, হ্যাঁ, এটা একটা অভিযোগ ছিল ওই আপনার তৎকালীন প্রশাসকের বিরুদ্ধে, মিস্টার এজাজের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। কিন্তু আমাদের সময় যেটা করা হলো সেটা হচ্ছে যে আমি বলি সরকারের তরফে এলজিআরডি মিনিস্ট্রি, প্রাইম মিনিস্টার নির্দেশে বলা হয়েছে যে এখানে কখনই আপনার যে টেন্ডার যেটা নিয়েছে সেই টেন্ডারের বাইরে সে মানে পাবলিকের কাছে টাকা নিতে পারবে না। এবং সেটা রিফ্লেক্ট হয়েছে, প্রশাসক জানিয়ে দিয়েছে যে বাসা বাড়ি থেকে 100 টাকার উপরে কেউ চাঁদা মানে অর্থাৎ যেটা মানে ময়লার সার্ভিস চার্জটা নিতে পারবে না। যদি কেউ নেয় তার কোম্পানি মানে যেভাবে একটা মহল্লা অনুযায়ী যারা যে তাদের এটা বাতিল করে দেওয়া হবে। এটাই হচ্ছে গভর্নেন্স। আপনি অভিযোগ শুনবেন, অভিযোগ শোনার পরে আপনি প্রতিকার নেবেন, সিন্স ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, যেহেতু আপনি সরকারে, অতএব প্রতিকার করার ব্যবস্থাটা আপনার, তাই না? সরকার আপনাকে এখন দেখতে হবে সরকার সেটা করছে কিনা। দ্য মোমেন্ট গভর্নমেন্ট এটা শুনছেন, শোনার পরেই কিন্তু গভর্নমেন্ট সংশ্লিষ্ট এজেন্সি বা প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা প্রতিকারের ব্যবস্থা করা হচ্ছে। এখন আপনি কোন এই যে 2 মাস আগে যে গভর্নমেন্টটা পেলেন, কথায় কথায় যমুনায় ঘেরাও হতো না? এটা ললেসনেস বলেন, পুলিশ মোরালি ফ্রাজাইল, অ্যাডমিনিস্ট্রেশন মানে আপনার মানে ফ্যাসিস্টের দোসরে ভরা, আপনার মানে কেউ আছে পিঠ বাঁচাতে, কেউ আছে মানে তেলবাজিতে, নানানভাবে ব্যস্ত। আপনি তো একটা প্রশাসন, একটা রাষ্ট্র চালানোর জন্য যে এফিসিয়েন্সি দরকার, যে প্রশাসন দরকার, যে আপনার যে ব্যবস্থাগুলো দরকার, সেটা বিচার বিভাগ বলেন, সেটা ব্যুরোক্রেসি বলেন, পুলিশ বলেন, শিক্ষায় বলেন, আপনি কি পেলেন? আপনি তো একটা ভঙ্গুর অবস্থা, অর্থনীতি সহ একটা ভঙ্গুর অবস্থা। এইটাকে রিপেয়ার করা, রিবিল্ড করা, এটা 2 মাসের কাজ, সময় দিতে হবে। ওকে, পরিষ্কার। আমরা একটু আপনার কাছে শুনি, জনাব আতিক, যদি এই বিষয় নিয়ে কিছু বলতে চান। দেখুন, আজকেও যেটা বলেছেন ওই রিপোর্টে আসছে 1280 জন চাঁদাবাজের তালিকায় পুলিশ করেছেন। বাংলাদেশে দলীয় পরিচয়বিহীন চাঁদাবাজের সংখ্যা 1% হবে না, হয়তো অনেকে দূর থেকে করতে পারেন। এই যে এইভাবে আজকে আমাদের বিরোধী দলের নেতা তিনি কিছু বাজার ভিজিটে গেছেন, সেখানে কিন্তু বলেছে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু নীরবে চলছে।
কিন্তু আমরা দেখলাম ইদানিং নতুন এই যে 1200 তালিকার কথা বললেন, সবার দলীয় পরিচয় আছে? আপনি খোঁজেন, আপনি বের করে নিয়ে আসেন। তালিকাটা কে করেছে? না, এই যে পুলিশ করেছে, এটা পুলিশ করেছে। সরকার অধীনে। হ্যাঁ, 1280 জন চাঁদাবাজের পাশাপাশি 314 জন আশ্রয় প্রশ্রয় দাতা হ্যাঁ, আছেন। এবং মানে এটা আপনি যাকেই ধরবেন তার উপরে অনেক ব্যক্তি থাকেন যাকে আপনি আর ধরার কোনো সুযোগ সেখানে থাকে না। এর সাথে ধরার কোনো সুযোগ থাকে না বাংলাদেশে। তালিকা তৈরি ধরবে কিভাবে? শুনেন, সরকার এই তালিকা তৈরির সাহস কিভাবে পায়? তালিকা করা তো সহজ, এটা পুলিশের ডিউটিসের তালিকা করবে। ধরবেন কেন? কারণ এই চাঁদাবাজরা কিন্তু মিটিংয়ে লোক সাপ্লাই দেয়। আপনি দেখবেন ঢাকা যত মিছিল আসে, এখানে ওরা কিন্তু একটা পারপাস সার্ভ করে যে তুমি এখন যাই করো করো, তুমি আমার দলীয় প্রোগ্রামে তুমি কিন্তু লোক দেবে। এই কারণে কিন্তু যে টুটি চেপে দেওয়া চাঁদাবাজদের, এটি কিন্তু কোনো গভর্নমেন্ট জানে সবই। আচ্ছা বলুন তো, বাংলাদেশের হাট ঘাট বাজার এটি কার নিয়ন্ত্রণ বলুন দেখুন, এখানে পুরোটাই চলছে। এবং ওনারা জানেও কোথায় কোথায় এগুলো নেওয়া, আমরা তো জানি না সুযোগ আছে কোন বাজারে কোথায় আছে, কাজ জমি কোথায় পাওয়া যাবে, কোথা থেকে। এবং আপনি দেখছেন ঢাকা শহরে হকার উচ্ছেদ হলো, আমরা তো সবাই খুশি যে হকারদেরকে এবার আপনি এটা নিয়মে নিয়ে আসবেন। এখন থেকে আবার একদম পুরো জায়েজ পন্থা, মানে খুব খুব করে দিয়ে, তার মানে আবার নতুন মালিকানা, নতুন রেট, এগুলো তো আমরা অবাক হচ্ছি আসলে। এদিন আবার দেখলাম যে হালাল করা হচ্ছে, মানে চাঁদাবাজিটা হালাল। আচ্ছা, এটাও কিন্তু আলোচনা চলছে, মানে হালাল চাঁদাবাজি। তার মানে কি আপনি রাজনৈতিক দল করবেন, আপনার কোনো পেশা থাকবে না, আপনি ঘুরে ঘুরে কোথায় এটা তো সম্ভব না। আমরা মনে করি নতুন বাংলাদেশে এই যেই কোনো রাজনৈতিক দলে, চাঁদাবাজকে আশ্রয় প্রশ্রয় দেওয়া উচিত না, কারণ এর প্রভাব সবার উপরে পড়ে যায়। আচ্ছা, আপনি পাইকারি মার্কেটে যাচ্ছেন, আপনি সব জায়গায় যাচ্ছেন, তো এটাকে সরকারকে অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত এবং দৃষ্টান্ত স্থাপন করা উচিত যে হালাল হারাম চাঁদাবাজি অবস্থান কোথাও নাই। আচ্ছা, আমি একটু যুক্ত করি একবারে 1 মিনিটের মধ্যে। 1 মিনিট কম, আমি না, মানে ওনার কথার পরিপ্রেক্ষিতে তা হলে হবে। আমি একবার দায়িত্ব নিয়ে বলছি আপনার প্রোগ্রামে, আপনার দর্শকদের সামনে এবং অন রেকর্ড। পার্লামেন্টে ওনাদের দল আছে, অন্য দলও আছে। তারা যদি যৌথভাবে সিদ্ধান্ত নেয় ঢাকা শহর বা অন্য শহর থেকে হকার উচ্ছেদ করে, যদি পার্লামেন্টের রেজুলেশন হয়, আমার গভর্নমেন্ট কিন্তু হকার উচ্ছেদ করার পক্ষে। ঠিক আছে, কিন্তু দ্য মোমেন্ট আমি হকারকে এভিকশন করা হলো, এরপরেই কিন্তু এই হকারদেরকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হবে, খেপিয়ে দেওয়া হবে। আচ্ছা, পরবর্তীতে প্রধানমন্ত্রী কিন্তু, আপনি আরেক যদি খেয়াল করেন, প্রধানমন্ত্রী কিন্তু একটা আবার বললেন যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করো। আচ্ছা, রাইট নাও আপনি এই যে হকারগুলো আসছে, আপনার কমিটমেন্টটা কি যেন বলতে চাইলেন? আমি বলতে চাইলাম যে জামাত, এনসিপি এন্ড আদার, মানে পার্লামেন্টারি পার্টিজ, পার্লামেন্টে যারা আছেন, তারা যদি রেজুলেশন নেয় যে ঢাকা শহর থেকে আমরা সবাই হকার উচ্ছেদ করার সিদ্ধান্ত নিলাম, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমার গভর্নমেন্ট 24 আওয়ার্সের মধ্যে, মানে আপনার এই আপনি পারবেন, আপনাকে ব্যবস্থা করবেন, কিন্তু ওনারা আমাদের সাপোর্ট করবে না। জামাতে জায়গা আসবে না হকার উচ্ছেদ নিয়ে। উনি বলতে তো হবে না, পার্লামেন্ট রেজুলেশন নেই, বলে দেখ যে আমরা প্রধানমন্ত্রী বা সরকারের প্রোগ্রামকে সাপোর্ট করি, বলুক তারা। আমি দায়িত্ব নিয়ে বলছি, পরের দিন প্রোগ্রামে আমাকে ডাকে, আমি বলবো নীতিমালা করুন। আপনি নীতিমালা করুন, কিভাবে সেখানে বসবে। আচ্ছা, সব তো ডোরে বন্ধ করা, নীতিমালা করে পদক্ষেপ পাবেন, সেটা কন্ট্রোল হয়ে যাবে, পলিটিক্স করবে। আচ্ছা, যেন পাটোয়ারি জাস্ট 30 সেকেন্ডে কিছু যুক্ত করতে চান কিনা? হকারদের বিকল্প কাজ না দিয়ে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না, এবং রাষ্ট্র বিকল্প কাজ দিতে পারবে না। এখানে আমাদের মানবিক হতে হবে, এই জায়গাগুলো পলিটিক্সের জায়গা না অবশ্যই। আর হকারকে রেগুলেট করা যেতে পারে, একটা ছোট ট্যাক্স ইম্পোজ করা যেতে পারে, একটা লাইসেন্স করা যেতে পারে। যেমন আমাদের স্ট্রিট ফুড এত চমৎকার, এতে কিন্তু কোনো হাইজিন ট্রেনিং নেই, এতে হাইজিন ট্রেনিং গভর্নমেন্টের 50 কোটি টাকাও লাগবে না, কিন্তু আমাদের ট্যুরিজম বাড়বে, ইনকাম বাড়বে, স্বাস্থ্যের ভার কমে যাবে। তো এইটাতে গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে পারছে কিনা? চাঁদাবাজি কোনো গভর্নমেন্টই কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। যে দেশে বেকার বেশি, যে দেশে কাজ নাই, সে দেশে যে কেউ চাঁদাবাজির একটা গ্রুপ করে ফেলবে। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে গেলে সরকারের সর্বোচ্চ সদিচ্ছা লাগবে এবং জনগণেরও প্রতিরোধ লাগবে। সরকারের ইচ্ছা নাই, সরকারের ইচ্ছা থাকলেও সরকার যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে, সে পলিটিক্যালি কম্প্রোমাইজ হতে বাধ্য হয়। এটা সব সরকারি, এটা শুধু বিএনপি সরকার না, যে কোনো সরকারি। তো আমি মনে করি সুশাসন কিন্তু বিশাল ব্যাপার। আচ্ছা, সুশাসন সরকারকে দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। সুশাসন না দিয়ে অন্য কোনো কভার আপ করলে এটা জনগণ মানবে না এবং দেশের রাজনীতি ঝুঁকিতে পড়বে। সরকারের সুশাসন সর্বোচ্চ প্রায়োরিটি হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কড়া আলাপ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।